আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার পাঠ চিন্তা। আমি মোহাম্মদ নিয়ামুল ইসলাম নিয়াম, মেন্টর পাঠ চিন্তা। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি রসায়নের 11তম অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম, এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে। তো তোমাদের এসএসসি পরীক্ষা তো চলে আসলো, আর তোমাদের শেষ মুহূর্তের এই প্রস্তুতির কথা মাথায় রেখেই আজকে আমাদের এই ছোট্ট আয়োজন। আজকে আমি মূলত তোমাদের যে এনসিটিবি কর্তৃক প্রদত্ত বোর্ড বইটি আছে সেটির ইম্পর্টেন্ট টপিকগুলো, যেগুলো 11 অধ্যায়ের, সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি কোন কোন টপিক থেকে সিকিউ আর কোন কোন টপিক থেকে এমসিকিউ আসতে পারে পরীক্ষায়, সেগুলো নিয়ে তোমাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দেবো ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। দেখো, একাদশ অধ্যায় অনেকেরই ভীতির কারণ, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু এসএসসির জন্য নয়, পরবর্তী জীবনে তোমার ইন্টারেও কিন্তু এই চ্যাপ্টারের বেসিক আইডিয়া এবং বেসিক যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার থাকতে হবে। আদারওয়াইজ তোমাকে কিন্তু পরবর্তীতে বেশ বেগ পোহাতে হবে। যাই হোক, তো চলো আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করি। দেখো, প্রথমেই আসছে এই অধ্যায়ের শুরুতেই পৃথিবীর বয়স বলা হয়েছে প্রায় 4.54 বিলিয়ন বছর। ঠিক আছে, এই তথ্যটা তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝেই বোর্ডে দেখা যায় এমসিকিউয়ে এই কোশ্চেনটা আসে, এবং এখানে বিলিয়ন বছর জায়গায় অনেক সময় দেখা যায় যে 4.54, 5.45 এভাবে দিয়ে কনফিউশন তৈরি করা হয়, আর স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইমেই ভুল করে এই টাইপের কোশ্চেনে। তো আশা করি তোমরা এটা খুব মনোযোগ দিয়েই দেখবে এবং এ ধরনের ভুল যাতে না হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ। এখন দেখো, এখানে ইম্পর্টেন্ট দুটো তথ্য দেওয়া আছে। এখানে গুরুত্বপূর্ণ দুটো তথ্য দেওয়া আছে। একটি হলো কয়লার মূল উপাদান কার্বন, আর আরেকটি হচ্ছে পেট্রোলিয়ামের মূল উপাদান হাইড্রোকার্বন। এমসিকিউর জন্য এই দুটো লাইন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ দিয়ে এই প্যারাটা ভালো করে পড়বে, তাহলে আশা করি এই ধরনের তথ্যভিত্তিক যে তোমাদের কোশ্চেনগুলো সেগুলো তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। এরপরে আসো 11.1 জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল নিয়ে। ঠিক আছে, এই ফসিল ফুয়েলের দেখো 263 পৃষ্ঠার প্রথমেই একদম শুরুতেই প্রথম লাইনটাই জীবাশ্মের সংজ্ঞা দেওয়া আছে। বলা আছে, বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহে যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। আমরা অনেক সময় দেখি জ্ঞানমূলক অংশে এই ধরনের সংজ্ঞা চাওয়া হয়, যেমন জীবাশ্ম কাকে বলে বা জীবাশ্ম কী। সেক্ষেত্রে তোমরা এই সংজ্ঞাটা একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে এখানে তেমন কিছু নাই, তোমার এখানে সবই ইনফরমেটিভ জিনিসপত্র। আর এখান থেকে মূলত এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুওপ্ল্যাঙ্কটন, এই টাইপের যে এগুলো সংজ্ঞা কী, এগুলো বলতে কী বোঝায়, এই টাইপের জিনিসগুলো একটু দেখে রেখো, তাহলে আশা করি তোমাদের খুব বেশি একটা সমস্যা হবে না, এগুলো তোমরা ইজিলি পারবে। একটু রিডিং দেবা, ঠিক আছে, তোমরা চেষ্টা করবে এই টাইপের জিনিসগুলো একটু রিডিং দিয়ে যাওয়ার। এক্সামের আগের দিন তোমরা ধরো যে একটু রিডিং যদি দাও মনোযোগ দিয়ে, তাহলে আশা করি এই ধরনের এমসিকিউ অপশন যখন তোমরা দেখবে তো এমনিতেই বুঝতে পারবে যে এটা তো এরকম পড়েছিলাম, আমি পরের টাইমে দেখেছিলাম যে এখানে এটা বলা ছিল, তাহলে তোমাদের সমস্যা হবে না। একটু মনোযোগ দিয়ে ভাইয়া পুরা একটু পড়তে হবে। ঠিক আছে, আশা করি তোমরা যদি একটু গুরুত্ব দিয়ে পড়ো তাহলে তোমাদের এই ধরনের কোনো কোশ্চেনই তোমরা কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। তো চলো পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে প্রাকৃতিক গ্যাসের যে প্যারাটা, এখান থেকে আসলে মূলত ধরো যে তোমার এই টাইপের এমসিকিউ আসতে পারে যে আমাদের যে প্রাকৃতিক গ্যাস, এখানে পেন্টেন কত পার্সেন্ট থাকে, আইসোবিউটেন কত পার্সেন্ট থাকে, ইথেন কত পার্সেন্ট থাকে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো এমসিকিউতে আসে, তো এটা একটু ভালো মতো খেয়াল রেখো। আর এখানে আরেকটা কনফিউশন তৈরি হয়, সেটা হলো মানে প্রাকৃতিক গ্যাসে প্রাপ্ত মিথেনের পরিমাণে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসে প্রাপ্ত মিথেনের পরিমাণ হলো
95 to 99%। অন দ্য আদার হ্যান্ড আমরা ইউজুয়ালি যে প্রাকৃতিক গ্যাস পাই সেখানে মিথেনের পরিমাণ হলো 80%। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে যে বাংলাদেশ বলছে নাকি নর্মালি প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ বলছে। ওকে, তাহলে আশা করি তোমরা এটা ইজিলি অ্যান্সার করতে পারবে। এবার পরবর্তীতে আমরা যদি যাই, দেখো এখানে 11.01 পেট্রোলিয়ামের আংশিক পাতন, এখানে একটা পেট্রোলিয়ামের আংশিক পাতনের কলাম দেওয়া আছে। এই কলামটা পরীক্ষায় তোমাদের আঁকতে হবে না, তবে এখানকার এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মূলত আংশিক পাতনের কথা বলা হয়েছে। বইয়ে আংশিক পাতনের সংজ্ঞাটা দেওয়া নেই, তবে মাঝে মধ্যেই দেখা যায় আংশিক পাতনের সংজ্ঞা পরীক্ষায় চলে আসে। তাহলে চলো তোমাদেরকে আমি আংশিক পাতনের সংজ্ঞাটা বলছি, সম্ভব হলে তোমরা খাতায় সুন্দর করে এটা লিখে রাখো, ইনশাল্লাহ তোমাদের কাজে দিবে। তাহলে লেখো, আংশিক পাতন একাধিক তরল পদার্থের মিশ্রণকে ভিন্ন ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট একাধিক তরল পদার্থের মিশ্রণকে পাতন প্রক্রিয়ায় পৃথক করার যে প্রক্রিয়া, আবার বলছি, ভিন্ন ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট একাধিক তরল পদার্থের মিশ্রণকে পাতন প্রক্রিয়ায় পৃথক করার যে প্রক্রিয়া তাকে বলা হয় আংশিক পাতন। ঠিক আছে ভাই আপনারা, এরপরে চলো পরের অংশে যাই আমরা। এখান থেকে আসলে তোমাদের দেখো, তোমরা 264 নাম্বার যে পেজটা, এটা তোমরা আংশিক পাতনের এই সংজ্ঞাটা মাথায় রাখলে, আর পাশাপাশি এখানকার এই দেখো তোমাদের কিছু ইনফরমেটিভ কথাবার্তা আছে, যেমন কেরোসিন, ডিজেল, প্যারাফিন, মোম কোন কোন অংশে বিভক্ত হওয়া, কি কাজে ব্যবহার, এই টাইপের কথাবার্তা আছে। এটা একটু রিডিং দিলেই তোমরা পারবে। আর 265 নম্বর পেজটার কথা তো কিছু বলার নেই, এটা তো তোমার পুরোটাই আসলে মুখস্থ টাইপের জিনিস। যদিও এগুলো খুব বেশি সিকিউর জন্য লাগে না, তোমরা এমসিকিউর জন্য মূলত এই পেজটা 265টা মূলত এমসিকিউর জন্য, ঠিক আছে, এমসিকিউর জন্য গুরুত্ব দিয়ে পড়বে। আর এখানে এই যে পিচের যে তাপমাত্রাটা, স্ফুটনাঙ্কটা, ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর একটি কোশ্চেন হলো এই যে পেট্রোলে কার্বন সংখ্যা, এই দুইটা কোশ্চেন এই পেজ থেকে ধরো যে মানে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন অনেক বেশি হয়, তবে এই দুইটা কোশ্চেন সবচেয়ে বেশি আসতে দেখা যায়। তাইলে তোমরা 265 পৃষ্ঠা একটু গুরুত্বের সঙ্গে পড়ো। এবার আসো 266 পৃষ্ঠা 11.2 হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন আসলে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ, আমরা সবাই জানি। তো হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন দেওয়া আছে, দেখো, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের আবার ক্লাসিফিকেশন আছে, পাশাপাশি আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বর্ণনা দেখো পরবর্তী অংশে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনেরটা আমি খুব বেশি বলছি না, কারণ এখানে আসলে খুব বেশি বোঝার জিনিস তেমন নাই। তবে এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, দেখো, মুক্ত শিকল আর বদ্ধ শিকল, ঠিক আছে, এই দুইটা কিন্তু তোমাদের অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। দেখো, মুক্ত শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে যে প্রান্তীয় কার্বন পরমাণু দুইটাই কিন্তু মুক্ত অবস্থায় থাকবে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মুক্ত শিকল হাইড্রোকার্বন। ওকে, ওপেন চেইন হাইড্রোকার্বন। আর মুক্ত শিকল হাইড্রোকার্বনের যে দুইটা অংশ, সম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত মুক্ত শিকল, এটাও এখানে দেওয়া আছে। দেখো, এই যে এখানে বড় করে এখানে সব সংজ্ঞাগুলো লেখা আছে, প্লাস উদাহরণ দিয়েও বোঝানো আছে। তো তোমরা এখান থেকে একটু ভালো মতো পড়ো, আশা করি এখানে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। দেন দেখো, বদ্ধ শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রেও সেম, সম্পৃক্ত বদ্ধ শিকল, অসম্পৃক্ত বদ্ধ শিকল। আর এখান থেকে একটা এমসিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ লাইন, এই দেখো, বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে অনেক সময় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়। এই লাইনটা তোমার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সকলেই চেষ্টা করো এই লাইনটা প্রয়োজন হাইলাইট করে রাখো, ঠিক আছে, যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের অপর নাম কি, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। তো দেখো, এরপরে আসছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে। অ্যারোমা গ্রিক শব্দ, অ্যারোমা কোন ধরনের শব্দ, গ্রিক শব্দ, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আর এখানে উদাহরণ হিসেবে বেনজিন আর ন্যাপথলিনের কথা বলা আছে। ন্যাপথলিনের সংকেত, বেনজিনের সংকেত, এগুলো তো মনে রাখতেই হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
আর এখানে দেখো তোমাদের অ্যারোমেটিক যৌগর একটা কোশ্চেন আসে মাঝে মধ্যেই, যে অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে কী বোঝো, ব্যাখ্যা করো, অনুধাবনে আসে। এক্ষেত্রে উত্তর করার ক্ষেত্রে যেটা মাথায় রাখবা, ফার্স্টেই তোমরা সংজ্ঞা দিবা। ধরো যে বলছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে কী বোঝো, ব্যাখ্যা করো। এখানে তোমরা অ্যান্সার করার সময় যেটা মাথায় রাখবা, ফার্স্টে তোমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা দিবা, ওকে। দেন তোমরা বলবা যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাথে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা এক্সাম্পল দিবা, যে বেনজিন কথার কথা আমি ধরলাম, যে বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। রিজনটা কি লিখবা, যে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান আর 6 সদস্যের সমতুলীয় চক্র। দেন বেনজিনের ফিগারটা ড্র করে দিলা, দেওয়ার পরে নিচে তোমরা লেবেলিং করে দিলা আর কি, হাইড্রোজেন, হাইড্রোজেনগুলো তোমরা চিহ্নিত করে দিলা, যে হাইড্রোজেন কার্বন, অনেক সময় দেখা যায় যে তোমরা এই যে এখানে দেখো বইয়ের এখানে যে এরকম আছে, যে বেনজিনের যে এই বলয়টা আছে, অনেক স্টুডেন্টকে দেখা যায় যে শুধু এই বলয়টা ড্র করে দেয়, বাট না, তোমরা এক্সামে যেটা করবা, ট্রাই করবা দুইটাই দেওয়ার, আর যদি একেবারেই না পারো সেক্ষেত্রে বেটার হবে তোমরা এই ফিগারটা ড্র করে দেবা, এই দেখো, ঠিক আছে। আর দেওয়ার পরে লাস্টে লিখে দিলা যে যেহেতু বেনজিনে 5, 6 বা 6 সদস্যের সমতুলীয় চক্র এবং একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, সেহেতু বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ওকে। হ্যাঁ, চলো এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আসছে, সেটি হলো সমগোত্রীয় শ্রেণী, ওকে। সমগোত্রীয় শ্রেণী, এখান থেকে মূলত এমসিকিউ অনুধাবনমূলক প্রশ্ন বেশি হয়। সমগোত্র শ্রেণী বলতে কি বোঝো, অথবা জ্ঞানমূলকও আসতে পারে যে সমগোত্র শ্রেণী কাকে বলে। এখানে দেখো লেখা আছে, যে সকল যৌগের কার্যকরীমূলক একই হয়, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত, আর এদের কি বলা হচ্ছে, কি সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সেট, তোমাদের এখানে দেখো প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকে। ধরো যে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য যদি লিখতে বলে, সমগোত্রীয় শ্রেণী যারা, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভৌত রাসায়নিক ধর্মের মিল বিদ্যমান। আমরা কিন্তু সংজ্ঞা থেকে স্পষ্ট বুঝতে পারি যে কার্যকরীমূলক সেম হয়, তাদের ভৌত রাসায়নিক ধর্মের গভীর মিল থাকবে, এবং এদের বৈশিষ্ট্যের মধ্যে সাদৃশ্যপূর্ণ কিছু বৈশিষ্ট্য লক্ষণীয়। তো এটা একটু তোমরা নিজেদের মতো করেই লিখতে পারবে আশা করি, খুব বেশি কষ্ট হওয়ার কথা না এখানে। আর সমগোত্রীয় শ্রেণীর এই দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা তোমরা একটু মাথায় রাখবে, বিশেষ করে এই যে তোমার সমগোত্রীয় প্রত্যেকটা শ্রেণীর নাম অ্যান্ড তাদের সাধারণ যে সংকেতটা, এটা তো মাস্ট মনে রাখতেই হবে। যেমন ধরো অ্যালকেনে দেওয়া আছে CnH2n+2, অ্যালকিনের CnH2n, অ্যালকাইনের CnH2n-2, অ্যালকোহলের CnH2n+1OH, এভাবে বাকিগুলোও দেওয়া আছে, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে এখানে আমি আরেকটা জিনিস শেখাচ্ছি, এটা একটু তোমরা পারলে খাতায় নোট করে রাখো, এটা তোমাদের বেশ কাজে দেবে ইনশাল্লাহ। দাঁড়াও এখানে, তো যেটা বলতেছিলাম, দেখো এই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে একটা জিনিস দেখো, যে সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপেন, ঠিক আছে, এই দুইটা দিয়ে আগে দেখো। এখানে সাইক্লোপ্রোপেন, হ্যাঁ, এটার ক্ষেত্রে তোমরা দেখো 3টা কার্বন পরমাণু আর 6টা হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু, ঠিক আছে। কিন্তু আমরা নর্মালি অ্যালকেনের যে সাধারণ সংকেত, হ্যাঁ, ওখান থেকে কি জানি, অ্যালকেনের সাধারণ সংকেত কিন্তু CnH2n+2। তো সেই হিসাবে এখানে কার্বন পরমাণু আছে কয়টা দেখো, 3টা কার্বন পরমাণু। সেই হিসাবে কিন্তু আমার যদি ওই জেনারেল ফর্মুলা থেকে আমি আনতে চাই, সেক্ষেত্রে হাইড্রোজেনের সংখ্যা কয়টা হচ্ছে দেখো, 3 × 6 + 2, 8টা। হাইড্রোজেনের সংখ্যা কিন্তু 8টা হওয়ার কথা, কিন্তু তোমরা দেখো সাইক্লোপ্রোপেনের ক্ষেত্রে হাইড্রোজেন আছে 6টা, ঠিক আছে। আবার একইভাবে দেখো সাইক্লোবিউটেনের ক্ষেত্রে, দেখো সাইক্লোবিউটেন, এক্ষেত্রে আমার 4টা কার্বন পরমাণু আছে। তো আমার যদি জেনারেল যে তোমার যেটা আমাদের ফর্মুলা, যে CnH2n+2, ওই হিসাবে কিন্তু এখানে হওয়ার কথা কি, কার্বনে 4 × 8, হাইড্রোজেন 4 × 8 + 2, কত হওয়ার কথা, 10টা না? অথচ দেখো এখানে আমাদের হাইড্রোজেনের সংখ্যা আছে হলো মাত্র 8টা, 2, 4, 6, 8। এখানে 2টি হাইড্রোজেন কিন্তু কম আছে, অর্থাৎ এখানে দেখো আমরা দুই ক্ষেত্রেই কিন্তু এই যে বদ্ধশিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে যে সাইক্লোপ্রোপেন আর সাইক্লোবিউটেন, দুই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখা যাচ্ছে,
যে আমাদের যে মেইন যে তোমার CnH2n+2 ওখান থেকে কিন্তু 2টা হাইড্রোজেন কম থাকছে। তাহলে আমরা কি বলতে পারি যে যদি আমরা সাইক্লো অ্যালকেন এটা বিবেচনা করি, সেক্ষেত্রে তোমাদের একটা সাধারণ যে সংকেত সেটি কি হবে CnH2n, যেটা আবার আমাদের অ্যালকিনের মতো। তাহলে তোমরা মনে রাখতে পারো এইভাবে যে সাধারণ সংকেত এর ক্ষেত্রে অ্যালকিন সমান সাইক্লো অ্যালকেন। বুঝতে পারছো আশা করি ভাইয়া আপুরা। এবার দেখো একইভাবে অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন সাইক্লোপ্রোপিন সাইক্লোপ্রোপিন আর সাইক্লোবিউটিন দেওয়া আছে। এক্ষেত্রে দেখো আমরা কি জানি, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। ওই সাধারণ সূত্র অনুসারে এখানে কি হওয়ার কথা, দেখো কার্বন 3টা আছে, তাহলে হাইড্রোজেন সংখ্যা হওয়ার কথা 6টা, বাট আছে দেখো কয়টা, 1 2 3 আর 1 4টা। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু 2টা কম আছে। আবার এখানে দেখো সাইক্লোবিউটিনের ক্ষেত্রে কার্বন পরমাণু আছে 4টা, তাহলে সেই হিসাবে যদি আমি নর্মালি অ্যালকিনের যে সাধারণ সংকেত ওই হিসাবে আগাতে চাই, সেক্ষেত্রে আমার হাইড্রোজেন পরমাণু সংখ্যা কয়টা হওয়ার কথা, 8টা, বাট এখানে আছে দেখো কয়টা, 2 4 5 6টা। তাহলে সেম সাইক্লোপ্রোপিনে যেমন আমরা দেখলাম যে সাধারণ সংকেত অনুসারে আগালে 2টা হাইড্রোজেন কম থাকে, সাইক্লোবিউটিনেও কিন্তু অ্যালকিনের সাধারণ সংকেত অনুসারে আগালে 2টা হাইড্রোজেন কম থাকছে। তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারি যে সাইক্লো অ্যালকিন সমান CnH2n-2, কি তাই না? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এটা গেল। এবার আসো সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন। তো অ্যালকেনের ক্ষেত্রে সবার আগে যে বিষয়টা সেটি হলো অ্যালকেনের সংজ্ঞা। অ্যালকেনের সংজ্ঞা তো আশা করি সকলেই জানো। এখানকার বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকেন বলা হয়। তবে তোমরা এক্সামে এই সংজ্ঞাটা না লিখে আর একটু সংজ্ঞাটাকে এক্সপ্লেইন করে দেওয়ার চেষ্টা করবা। যেমন তোমরা লিখতে পারো এইভাবে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক সমযোজী সিগমা বন্ধন বিদ্যমান থাকে। আই রিপিট, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক সমযোজী সিগমা বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকেন বলে। ওকে, তাহলে এটা আরেকটু ভালো হলো সংজ্ঞাটা। বইয়ের সংজ্ঞা দিলে তোমাদের ধরো টিচাররা মার্ক কাটবেন না, কিন্তু তুমি যদি আরেকটু নিজের মতো করে এক্সপ্লেইন করে দিতে পারো বিষয়টা কিন্তু দেখতে সুন্দর হয়। ঠিক আছে, এবার দেখো এখানে অ্যালকেনের অ্যালকেনের যে প্যারাফিন বলা হয়, অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, এই কোশ্চেনটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসতে দেখা যায়। অনুধাবনমূলকে এই কোশ্চেনটা অনেক বেশি আসে যে অ্যালকেনকে বা অ্যালকেনের কোনো একটা সদস্য, ধরো যে মিথেন প্রোপেন বা বিউটেন দিয়ে বললো যে এদেরকে কেন প্যারাফিন বলা হয়। তো এক্ষেত্রে তোমরা অ্যান্সার করার আগে একটা জিনিস মাথায় রাখবা, যখন তোমাকে কোনো ধরনের এই ধরনের অনুধাবন দেবে যে এটা কি ব্যাখ্যা করো বা একে কেন এটা বলা হয় ব্যাখ্যা করো, এক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমাকে যে জিনিসের কথা বলছে, ধরো অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়, তুমি ফার্স্টে যেটা করবা অ্যালকেন কাকে বলে, ঠিক আছে, অ্যালকেন জিনিসটা কি এটা আগে তুমি বুঝাই দিবা, অ্যালকেনের সংজ্ঞাটা দিয়ে দিবা সুন্দর করে, দেন তুমি লিখবা প্যারাফিন বলতে তুমি কি বোঝো। এবার অ্যালকেনের বৈশিষ্ট্যগুলো দেখাবা যে অ্যালকেন হলো সিগমা শক্তিশালী বন্ধন, সো ওরা রিয়াকশন করবে না, যার ফলে ওরা আসক্তিহীন হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্যারাফিনও আসক্তিহীন যৌগ। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট অ্যালকেনস আর প্যারাফিনস। ওকে, আই গেস তোমরা বুঝতে পারছো। দেন এখানে দেখো অ্যালকেনের নামকরণ আছে, নামকরণ তোমরা খুব ইজিলি পারবে। এখানে 2টা পয়েন্ট দেওয়া আছে, একটু রিডিং দিয়ে দিও, রিডিং দিলে আশা করি হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের ক্ষেত্রে দেখো সংজ্ঞাটা খুব ভালো মতোই দেওয়া আছে বইয়ে, যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। অ্যালকেনের যে সাধারণ সংকেত দেখো CnH2n+2, তাহলে সেই হিসাবে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করতে চাই আমরা, তাহলে এখানে CnH2n+2 এর জায়গায় কী হবে,
CnH2n+1, যেটা দেখো বইয়ে দেওয়া আছে যে অ্যালকাইল মূলক R ইজ ইকুয়ালস টু CnH2n+1। ওকে, এখানে অ্যালকাইল মূলকের নামকরণ কথা বলা আছে, এটা বইটা রিডিং দিলে তোমরা পড়বা। আমি একটু ফাস্ট আগাচ্ছি কারণ আমি চাচ্ছিলাম যে তোমাদের এই চ্যাপ্টারের যে মেইন যে ইম্পর্টেন্ট টপিকগুলো সিকিউ এর জন্য, সেটা যাতে আমি তোমাদেরকে একটু ধারণা দিতে পারি। সো দ্যাটস ওয়াই আমি একটু ফাস্ট যাচ্ছি, আশা করি তোমাদের অসুবিধা হবে না কারোর। চলো চলো চলো, অ্যালকেনের প্রস্তুতি। হ্যাঁ, এখান থেকে আসলে মূলত সিকিউ এর যে পার্টটা বেশি ইম্পর্টেন্ট, যে পার্টগুলো সিকিউ এর জন্য, সেটা এখান থেকে শুরু হচ্ছে, যে অ্যালকেনের প্রস্তুতি থেকে। তো অ্যালকেনের প্রস্তুতিতে দেখো এখানে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড থেকে, অ্যালকিনো অ্যালকাইন থেকে। অ্যালকিনো অ্যালকাইন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও কিন্তু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া হচ্ছে, তবে এখানে টেম্পারেচার কিন্তু 250°C, এটা একটু মাথায় রাখবা। আর প্রভাবক কিন্তু নিকেল। আবার দেখো অ্যালকিনো অ্যালকাইন থেকে যখন আমরা অ্যালকেন তৈরি করছি, সেক্ষেত্রেও কিন্তু প্রভাবক নিকেল, তবে পয়েন্ট টু বি নোটেড, এক্ষেত্রে টেম্পারেচার কিন্তু 180 to 200°C। তোমরা অনেকেই দেখা যায় যে যখন আমরা বলি যে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে, অনেক স্টুডেন্ট কী করে যে এখানে 180 to 200° জায়গায় 250°C দিয়ে রেখে দেয়। কিন্তু দেখো 250°C হলো কার্বন ডাইঅক্সাইড থেকে যখন আমি অ্যালকেন তৈরি করব সেক্ষেত্রে। ওকে, তো তোমরা এখানে একটু বুঝে শুনে দেখবা, এখানে ভুল করো না। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখান থেকে কিন্তু সিকিউ এর জন্য ধরো 5 স্টার একটা জিনিস। এটা তোমার যখন পারস্পরিক রূপান্তরগুলো আসে, যে অ্যালকিন থেকে অ্যালকিন, বিভিন্ন ধরো যে একটা দিয়ে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এরকম পারস্পরিক যে রূপান্তরগুলো, সেক্ষেত্রে এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কিন্তু অনেক বেশি কাজে লাগে। ঠিক আছে, দেখা যায় যে আমরা 3-4টা রূপান্তর শেষে যখন লাস্ট স্টেপে আসি, সেক্ষেত্রে ডিকার্বক্সিলেশন করলেই কিন্তু আমরা ইজিলি অ্যালকেন পেয়ে যাই। তো তোমরা খুব ভালো মতো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সম্পর্কে ধারণা রেখো, আর এখানকার একটু কনসেপ্টটা বুঝে পড়ো, না বুঝে মুখস্থ করবা না। ঠিক আছে, না বুঝে মুখস্থ করলে তোমার পরীক্ষার হলে গিয়ে কিন্তু দেখবা ভুলে গেছো, অথবা গুলিয়ে ফেলছো যে কোনটা জানি কোথায় ছিল। তো তোমরা যেটা ট্রাই করবা, এই ধরনের রিয়াকশনগুলোর ক্ষেত্রে বুঝে পড়ার ট্রাই করবা ভাইয়ারা। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি, আমি যখন নিজে এই কেমিস্ট্রি 10-9-10-এ পড়তাম, এসএসসিতে পড়তাম, তখন আমি যেটা ট্রাই করতাম, আমি সবসময় কেমিস্ট্রি বিশেষ করে, ঠিক আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে রিয়াকশনগুলোর উপর ফোকাস রাখতাম। ধরো তুমি বাংলা ব্যাখ্যা পারছো না, এটা কিন্তু সমস্যা না, তবে তুমি যদি রিয়াকশন পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি রিয়াকশন দেখেও বিক্রিয়া মানে ব্যাখ্যাটা লিখে দিয়ে ফেলতে পারো ইজিলি। সো তোমরা ট্রাই করবা বুঝে বুঝে বিক্রিয়াগুলো বুঝবা, তাহলে ব্যাখ্যা লিখতে তোমাদের মোটেও সমস্যা হবে না আশা করি। যাই হোক, চলো অ্যালকেনের ধর্ম। অ্যালকেনের ধর্মে দেখো ভৌত ধর্ম। ভৌত ধর্মটা তেমন সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, এখান থেকে এমসিকিউ দেখতে পারো। তবে এখান থেকেই যে তোমার ধরো কার্বন সংখ্যার উপর ভিত্তি করে যে তোমার ধরো ভৌত ধর্মের যে পরিবর্তনটা, মানে কার্বন সংখ্যার অনুযায়ী কঠিন কখন তরল কখন গ্যাসীয়, এইটা একটু মাথায় রাখবা। আর একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে যে পেন্টেনের স্ফুটনাঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে অনেক সময়, এটা একটু মাথায় রাখবা যে 36.1°C। ওকে, দেন চলো রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের ক্ষেত্রে একটা 5 স্টার টপিক হলো অ্যালকেনের ক্লোরিনের সাথে বিক্রিয়া। এক্ষেত্রে অ্যালকেনটা মিথেন। ওকে, মিথেনের ক্লোরিনের সাথে পর্যায়ক্রমিক বিক্রিয়ার মাধ্যমে যে আমাদের টেট্রাক্লোরোমিথেন তৈরি হয়, এইটা অনেক সময় এই 4টা যে স্টেপ আছে, মিথেন থেকে ক্লোরোমিথেন, ক্লোরোমিথেন থেকে ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন থেকে ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন, এই যে 4টি স্টেপ আছে, এটা অনেক সময় সিকুয়ের ঘতে দিয়ে দেয়, সিকুয়ের 4 নংয়ে দিয়ে দেয়, দিয়ে বলে যে তোমার ধরো মিথেনকে সরাসরি বলা থাকে না, বলা থাকলো যে সাধারণ সংকেত CnH2n+1 অ্যান্ড তোমার ধরো CnH2n+2, অ্যান্ড এটা হলো অ্যালকেনের প্রথম সদস্য, এটি হলো প্রথম সদস্য গ্রুপের, মানে একটা গ্রুপের নাম বলা আছে যার সাধারণ সংকেত CnH2n+2, আর এটি প্রথম সদস্য। তাহলে কি বুঝলা তোমরা? ইজিলি বুঝে যাবা যে এটা আসলে অ্যালকেন, দেন সেই অনুযায়ী তোমরা ইজিলি ব্যাখ্যা করে ফেলতে পারবা।
এবার আসো অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। এটা খুবই ইজি জিনিস, এটা তোমরা দেখলেই বুঝে যাবা, এটাতে বোঝানোর আসলে কিছু নাই। অ্যালকিনের নামকরণ, এটা রিডিং দিলেই হয়ে যাবে। এবার আসো অ্যালকিনের প্রস্তুতি, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে। অ্যালকিন থেকে ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন, ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন তথা ইথেন। এক্ষেত্রে দেখো কি বলা আছে যে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে ইথিন, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। ভাইয়ারা তোমরা একটা কারেকশন এখানে নিয়ে নাও, এখানে একটা কথা ভুল বলা আছে। এখানে দেখো কি বলছে যে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে ইথিন তৈরি হয়। এই কথাটি সম্পূর্ণ ভুল। আমি জানি না এই বইটা পরপর 2 থেকে 3 বছর যাবৎ কেন এই ভুলটা তারা কারেকশন করছে না। অথচ দেখো এখানে সম্পূর্ণ একটা ভুল কথা লিখছে। এটা কিন্তু রিয়াকশনই হবে না, অন্য জিনিস তৈরি হয়ে যাবে। এখানে দেখো কি বলছে, ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ না, এটা কেটে দাও, জলীয় দ্রবণটা কেটে দাও। এখানে হবে হলো অ্যালকোহলীয় দ্রবণ। তুমি যদি জলীয় দ্রবণ দিয়ে দাও তাহলে কি হবে জানো, অ্যালকোহল তৈরি হয়ে যাবে। সো বি কেয়ারফুল। টিচারের যদি তোমার মার্ক কাটার ইচ্ছা থাকে সে কিন্তু কেটে দিতে পারে, কারণ ভুল তো ভুলই, বইয়ে আসছে দ্যাটস নট দ্য ফ্যাক্ট। ওকে, আচ্ছা যাই হোক, সো এটা একটু কেয়ারফুলি দেখো। অ্যান্ড এখানে দেখো ইথানল থেকে প্রস্তুতি, এটাও একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি আমরা ইথিনের সাথে উত্তপ্ত করি, ইথানলের সাথে উৎপন্ন করি, সেক্ষেত্রে ইথিন উৎপন্ন হবে। এই বিক্রিয়াটি একটু দেখে রেখো। আচ্ছা ভাইয়ারা, ক্লাসটা লিঙ্কদি হয়ে যাচ্ছে, একটু ফাস্ট আগাতে হবে। দেখো অ্যালকিনের রাসায়নিক ধর্ম, হাইড্রোজেন সংযোজন, যেটা আমরা দেখে আসছি অ্যালকিন প্রস্তুতির ক্ষেত্রে। এবার এই যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, পানি সংযোজন বিক্রিয়া। দেখো 274 পেজের এই যে ফার্স্টে আছে পানি সংযোজন বিক্রিয়ার কথা। পানি সংযোজন বিক্রিয়া কিন্তু অ্যালকিনের একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক বৈশিষ্ট্য আর কি। তো তোমরা এইখানে দেখো উচ্চ তাপ উচ্চ চাপ, এক্ষেত্রে তোমরা চাইলে এখানে পাশে লিখে নিতে পারো টেম্পারেচারটা হবে 300 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড প্রেশারটা মোস্ট প্রবাবলি 60 atm। ওকে, আর এখানে তোমার যেটা প্রভাবক এটা তো দেওয়া যাচ্ছে H3PO4, এটা ফসফরিক অ্যাসিড, আর রিয়াকশনের মাধ্যমে তৈরি হচ্ছে কি ইথানল। ওকে, এখানে আরেকটা জিনিস বলা আছে যে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় হলো অ্যালকোহল। আচ্ছা, এই যে ব্রোমিন সংযোজন অ্যান্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট তথা জাইমান অক্সিজেন তারা যে জারণ, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। তবে দেখো বইয়ে কিন্তু অ্যালকিন দিয়ে আছে, বাট এটা অনেক সময় অ্যালকাইনের ক্ষেত্রেও হতে পারে। অ্যালকাইনের ক্ষেত্রে যদি আসে সেক্ষেত্রেও কিন্তু এটা পসিবল। সো এটা মাথায় রেখে তোমরা একটু আগাবা। সেক্ষেত্রে অ্যালকাইন দিয়ে যদি আসে ভাইয়াপুরা, দেখো এখানে তো তোমরা বইয়ে যেটা দেওয়া আছে এটা তো অ্যালকিন দিয়ে, এটা তো তোমরা বুঝতে পারছো। কিন্তু অ্যালকাইন দিয়ে আসলে কি করবা, অ্যালকাইন দিয়ে আসলে এক্ষেত্রে দেখো এই যে ব্রোমিন যেমন এখানে এক মোলে হয়ে গেছে না, সেক্ষেত্রে বন্ধন কিন্তু বেশি। সো সেই অনুযায়ী ব্রোমিনের মোল সংখ্যা কিন্তু পরিবর্তন হবে। এইটা একটু মাথায় রাখলেই আশা করি পারবা। আর তাছাড়া এখানে তেমন কঠিন কিছু লেখা নেই, এটা একটু রিডিং দিলেই পারবা। এবার আসছে হলো ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। এই পার্টটা আমরা একটু পরে দেখছি, পলিমারকরণ বিক্রিয়া যখন আসবে ওখানে দেখছি। তাহলে আমরা চলে যাচ্ছি অ্যালকাইনে। অ্যালকাইনে বলা আছে যে সংজ্ঞা বলা আছে কার্যকরী মূলক প্লাস তোমার সাধারণ যে সংকেত, এটা বলা আছে। এক্ষেত্রে দেখো অ্যালকাইনে কার্যকরী মূলক যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে কি লিখবে জানো, কার্বন, ট্রিপল বন্ড কার্বন। ওকে, তাহলেই হয়ে যাবে। অ্যালকাইনের নামকরণ এটাও তোমরা দেখে নিবা। অ্যালকাইন প্রস্তুতি, ক্যালসিয়াম কার্বাইড আর পানির বিক্রিয়ার মাধ্যমে ইথাইন তৈরি হয়, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা একটু দেখে রেখো, এটা 4 স্টার দিতে পারো। অ্যালকাইনের রাসায়নিক ধর্ম দেওয়া আছে, এটা আমরা একটু আগে দেখছি ইথেন প্রস্তুতি যখন দেখছিলাম তখন। আর এই যে যেটা বলছিলাম তোমাদেরকে ব্রোমিনের কথা, এই যে ব্রোমিন সংযোজন, পানি সংযোজন, ব্রোমিন সংযোজন এই যে দেওয়া আছে দেখো। বাট এখানে বন্ধনের কারণে ব্রোমিনের মোল সংখ্যা কিন্তু পরিবর্তন হচ্ছে বন্ধন সংখ্যার পরিবর্তনের জন্য, মানে অ্যালকিনের সাথে। এটা একটু তো তোমার একটু আগে বললাম। এবার পানি সংযোজন বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট। এক্ষেত্রে দেখো টেম্পারেচার 80 ডিগ্রি সেলসিয়াস। সালফিউরিক অ্যাসিড আর মার্কিউরিক সালফেট এই দুইটার পরিমাণ বা পার্সেন্টেজ কত পার্সেন্ট এটা একটু দেখে রেখো, তাহলেই হয়ে যাবে। অ্যালকোহলের ক্ষেত্রে আমি ফার্স্টের বেসিক কথাবার্তাগুলো বলছি না, আমি চলে যাচ্ছি অ্যালকোহল প্রস্তুতিতে। অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রে দেখো তোমরা অ্যালকাইল ব্রোমাইড,
ঠিক আছে, এক্ষেত্রে ইথাইল দিয়ে দেখাইছে, আমি অ্যালকাইল ব্রোমাইডের কথাই বলছি। অ্যালকাইল ব্রোমাইড থেকে যদি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এক্ষেত্রে জলীয় দ্রবণ, এই সরি নেটের একটু প্রবলেম হয়েছিল, যেটা বলছিলাম। দেখো একটু আগে তোমাদেরকে যেটা আমি বললাম, ওই যে তোমাদের অ্যালকিন প্রস্তুতিতে যেটা লেখা ছিল যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, ওটা কিন্তু ভুল। ওটা যদি আমি রিয়াকশন করাই অ্যালকাইল ব্রোমাইডের সাথে, দেখো এখানে কি হয়ে যাচ্ছে, জলীয় দ্রবণের রিয়াকশনে কিন্তু ইথানল তথা অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তো এটা একটু মাথায় রেখো, হ্যাঁ, ওখানে কারেকশনটা করে নিও, নাহলে কিন্তু রিয়াকশনটা হয় না। ওটা বইয়ে ভুল দেওয়া আছে, ওটা একটু ঠিক করে নিও। অ্যালডিহাইডের কথা, অ্যালডিহাইডের সাধারণ বেসিক কথা, এরপরে অ্যালডিহাইড প্রস্তুতি, পানি সংযোজন বিক্রিয়া, এটা একটু আগেই দেখলাম। দেন আরেকটা ইম্পর্টেন্ট, ফরমালিন। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর জ্ঞানমূলক। তোমার এই যে ফর্মালডিহাইডের মিথানলের ফর্মালডিহাইডের যে 40% জলীয় দ্রবণ, এটাকে ফরমালিন বলা হয়। এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মাঝে মধ্যে জ্ঞানমূলকে আসে। আরেকটা তোমরা কনফিউজড হয়ে যাও অনেক সময় কোশ্চেন করে যে ফরমালিনে তোমার ফর্মালডিহাইড তথা মিথানলে পানির পরিমাণ, তোমরা অনেক সময় এটা 40% দেখাও, বাট দেখো মিথানলের যে 40% সেটা হলো কিন্তু ফরমালিন হয়ে যাবে, মানে ফরমালিনে 40 ভাগ থাকে হলো মিথান, আমি একটু ভুল হয়ে গেছে, আর আবার বলছি, মিথানলে 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। আর অনেক সময় কোশ্চেন আসে যে ফরমালিনে পানির পরিমাণ কত, তো ফরমালিনে পানির পরিমাণ কিন্তু 60%। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা, ফরমালিনে পানির পরিমাণ 60%, আর মিথানেল থাকে হলো 40%, তথা ফর্মালডিহাইড যেটা, ওটা 40%। তারপর এখানে যে মৃত প্রাণী দেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, এটা বলা আছে। এটাও একটা এমসিকিউ হতে পারে যে মৃত প্রাণী দেহ সংরক্ষণ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়, তো এটা কিন্তু ফরমালিন, মাথায় রেখো। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড সংজ্ঞা, কার্যকরীমূলক, যা দেখা হয়েছে আগেই, নামকরণটা দেখে নিও। ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি, এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটু কথা বলি। এখানে আমরা এক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবা। ধরো তোমাকে যদি বলা হয় যে অ্যালকোহলের সাথে জার্মান অক্সিজেনের যে জারণ বিক্রিয়া, মানে জার্মান অক্সিজেন দ্বারা যদি আমি অ্যালকোহলকে জারিত করি, সেক্ষেত্রে উৎপন্ন হবে কি, অ্যালডিহাইড। মাথায় রাখো, জার্মান অক্সিজেন দ্বারা অ্যালকোহলকে উত্তপ্ত করলে উৎপন্ন হবে কি, অ্যালডিহাইড। অ্যান্ড অ্যালডিহাইডকে যদি আমি পুনরায় জার্মান অক্সিজেন দ্বারা জারিত করি, সেক্ষেত্রে উৎপন্ন হবে কিন্তু জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তবে পরীক্ষায় অনেক সময় এই কোশ্চেনটা আসে যে যদি আমি অ্যালকোহলকে তীব্র জারণ ঘটাই, অ্যালকোহলের তীব্র জারণ, সেক্ষেত্রে কি উৎপন্ন হবে। তো অনেক স্টুডেন্ট, আমি মানে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স থেকেই বলছি, অনেক স্টুডেন্ট এমন অ্যান্সার করে যে এক্ষেত্রে উৎপন্ন হবে হলো অ্যালডিহাইড। বাট দেখো, তীব্র জারণ অর্থ কিন্তু তোমার জার্মান অক্সিজেনের পরিমাণকে নির্দেশ করে। জার্মান অক্সিজেনের পরিমাণ যদি বেশি হয়, অর্থাৎ জারণ যদি তীব্র হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যালকোহল থেকে সরাসরি তোমার ফ্যাটি অ্যাসিড তৈরি হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু অ্যালডিহাইড তৈরি হবে না। এটা একটু মাথায় রাখো, ওকে? আচ্ছা, দেন দেখো এখানে যে আরেকটা রিয়াকশন, ইথানিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ইথানয়েড তৈরি হয়। এটা একদম বেসিক তোমার রিয়াকশন, এটা খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। আর এখান থেকে যে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো যে ভিনেগারের তোমার সংখ্যাটা দেওয়া আছে, যে ইথানিক অ্যাসিডের 4% থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। আর ভিনেগারের কাজকে আমরা জানি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে চাইলে তোমরা রিয়াকশনটা লিখে নিতে পারো যে CH3COOH দিয়ে আমি বলি, মানে ইথানিক অ্যাসিড দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে যদি আমরা এদের জলীয় দ্রবণটাতে কী হয় জানো, এটা কিন্তু আংশিক বিয়োজিত হয়, কারণ এটা দুর্বল অ্যাসিড। সেক্ষেত্রে কি জানো, CH3OO মাইনাস, মানে কি CH3COO মাইনাস, আর হইল H+ আয়ন উৎপন্ন হয়। এক্ষেত্রে এই যে H+ যে আয়ন বা প্রোটন যেটাকে আমরা বলি, এটা কিন্তু খাদ্য সংরক্ষক হিসেবে যে কাজ করে ইথানিক অ্যাসিড, তার পিছনে মূল ভূমিকা কিন্তু এই হাইড্রোজেন আয়ন বা প্রোটনের। কারণ এটা মৃত ব্যাকটেরিয়াকে বা খাবারের পচন ধরে এমন জিনিসগুলো, মানে এমন তোমার পোকামাকড় বা যেটাই বল তোমার, যে ব্যাকটেরিয়া টাইপের যে জিনিসগুলো, এগুলোকে ধ্বংস করে ফেলে এই হাইড্রোজেন আয়ন। তো এটা একটু মাথায় রাখবা, পারলে লিখে নাও, আমি বলছি ভেঙে ভেঙে। CH3, এই যে এখানে মানে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয় না, এটার পাশে CH3
COOH, দেন তোমার এটা ভাঙ্গি জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হবে CH3COO মাইনাস প্লাস H+ আয়ন, আর এই H+ই খাদ্য জীবাণুকে ধ্বংস করে। এটা একটু লিখে নাও। দেন আসো এখানে যে এখানে পয়েন্ট করে বা প্যারা করে যে আছে, এটা আমরা একটু আগে যেগুলো পড়ছি ওগুলি ব্যাখ্যা হিসাবে লেখা আছে, এটা একটু পড়ে নিবা। এখানে এই যে অ্যালকোহলের ব্যবহার আছে, এখানে মূলত MCQ এর জন্যই পড়া লাগবে। আর এখান থেকে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস হলো রেকটিফাইড স্পিরিট অ্যান্ড মেথিলেটেড স্পিরিট, দুইটার কাজ অ্যান্ড সংজ্ঞা খুব ভালো মতো মাথায় রাখবা। আর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে, তো এটা একটু মাথায় রাখবা। দেন আসো এই যে এখানে দেখো আবার কিছু আছে জৈব অ্যাসিডের ক্ষেত্রে, এই যে কোথায় কোন অ্যাসিড থাকে, লেবুর রসে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, দধিতে ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি। এগুলো আসলে আমরা চ্যাপ্টার 1 যখন পড়ি তখনই আসলে আমরা জানি যে কোথায় কোন অ্যাসিড থাকে, ওটার একটা ছকে কিন্তু আমরা জানতে পারি যে কাঁচা আম টক, পাকা আম মিষ্টি কেন, ওই যে মনে পড়ে নিশ্চয়ই গ্লুকোজ ফ্রুক্টোজের সৃষ্টি হয়, দ্যাটস ওয়াই ওটা পাকা আম যখন পাকে বা কোনো ফল যখন পাকে তখন তো মিষ্টি স্বাদযুক্ত হয়। এটা তোমরা সবাই আশা করি পড়ছো, সরি। দেন আসো 11.7 পলিমার, এই তো এটা হলো 5 স্টার আরেকটা টপিক এই চ্যাপ্টারের জন্য। সিকিউ যে আসে, ধরো যে সিকিউ এর এখানে আমার টাইপ ভিত্তিক সিকিউ আসে, তো সেই ক্ষেত্রে এইটা একটা টাইপ। এই যে পলিমারের ক্ষেত্রে সংযোজন বা যুত পলিমার দেখো দুইটা আছে, পলিমারের ব্যাখ্যা আছে, সংযোজন বা যুত, আর যেটা হলো এডিশন পলিমার, অ্যান্ড আরেকটা হলো ঘনীভবন পলিমার বা কনডেনসেশন পলিমার। এই দুইটার মধ্যে আবার কিছু প্রকার দেওয়া আছে, যেমন সংযোজন পলিমারকরণ বিক্রিয়ায় এক্সাম্পল হিসাবে আছে হলো এই যে যেটা আমরা একটু আগে বলছিলাম যে পরে দেখাবো, এই যে ইথিন থেকে পলিথিন তৈরি। দেখো ইথিন থেকে পলিথিন তৈরির ক্ষেত্রে টেম্পারেচার, প্রেশার অ্যান্ড প্রভাবক, এই জিনিসগুলো মাথায় রাখবা, শুধু ইথিন থেকে পলিথিনের ক্ষেত্রে নয়, এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের মাথায় রাখতে হবে। আর এখানে দেখো এই যে পলিপ্রোপিন পলিথিনের চেয়ে মজবুত ও হালকা, এই যে পলিপ্রোপিনের ব্যাখ্যায় লেখা আছে, এই টাইপের জিনিস অনেক সময় MCQতে আসে, এটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, পলিপ্রোপিন তৈরিতে তোমার টেম্পারেচার, প্রেশার অ্যান্ড এই যে প্রভাবক, এটা খুব ইম্পর্টেন্ট। পলিপ্রোপিন তৈরিতে প্রভাবক কোনটা? টাইটানিয়াম ক্লোরাইড, TiCl3 টাইটানিয়াম ক্লোরাইড, এটা একটু মাথায় রাখবা। এরপরে আসো পিভিসি। হ্যাঁ, পিভিসি কিন্তু আমরা এই যে যেটাকে পাইপ হিসাবে চিনি, পিভিসি, এই পাইপ বা পিভিসি যেটা পলিভিনাইল ক্লোরাইড, এটার ক্ষেত্রে এই যে জৈব পারক্সাইড, এক্ষেত্রে জৈব পারক্সাইডের যারা সংকেতটা জানো না, পাশে ব্র্যাকেটে লিখে নাও H2O2, আই রিপিট H2O2। ওকে, দেন এখানে টেম্পারেচার প্রেশারের কথা বলা নাই, তোমরা এটাই লিখবা, উচ্চ তাপমাত্রা। এক্স্যাক্টলি এখানে যেহেতু বলা নাই, তো যেটা বই আছে এটাই রাখবা। ঘনীভবনের ক্ষেত্রে তোমরা এই যে নাইলন 6:6 এই একটাই দেওয়া, আর এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। জানি একটু কষ্ট হবে তোমাদের এটা এই সংকেতটা মুখস্থ বা মাথায় রাখতে, তবে করার কিছুই নাই। তবে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা এটা স্কিপ করার কথা মোটেও চিন্তা করো না। এক্ষেত্রে তোমরা দেখো একটু কষ্ট করে যদি মাথায় রাখতে চাও, সেক্ষেত্রে মাথায় রাখবা যে অ্যাডিপিক অ্যাসিডের ক্ষেত্রে 4, এভাবে মনে রাখবা, অ্যাডিপিক অ্যাসিডের ক্ষেত্রে 4, জাস্ট এই জিনিসটা। আর হেক্সামিথিলিন ডাইয়ামিনের ক্ষেত্রে 6। দেন ভিতরের যেটা ব্র্যাকেটের ভিতরে, এটা কিন্তু দুই ক্ষেত্রেই সেম, তাই আমরা মনে রাখলা যে হেক্সামিথিলিনের ক্ষেত্রে 6 আর তোমার অ্যাডিপিক অ্যাসিডের ক্ষেত্রে 4, আর ভিতরে CH2। আর যখন আমি অ্যাসিড বলতেছি, দ্যাটস মিনস কি, একটা এই যে ইথানিক অ্যাসিড আমরা পড়ছি না, প্রোপানিক অ্যাসিড পড়ছি, ওরকম একটা ভাইব আছে যে COOH, তো এমনি মনে রাখলো যে COOH দুই পাশে। আর ডাইঅ্যামিন, অ্যামিন হলো অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন অপসারণ হলে অ্যামিন হয়, তাহলে অ্যামোনিয়ার আমরা সংকেত জানি NH3, তো অ্যামিন হলো NH2, এই যে দুই পাশে দুইটা NH2। ওকে, আশা করি পারবা, প্রবলেম হবে না। আর একটা জিনিস মাথায় রাখবে যে নাইলন 6:6কে 6:6 কেন বলা হয়, এটা রিজনটা কি তোমাদের জানা আছে? বলো তো ভাইয়েরা, কেন নাইলন 6:6 রিয়াকশন বলা হয়? কারণ দেখো, নাইলন 6:6 বলার মেইন রিজন হচ্ছে আমার হেক্সামিথিলিন ডাইঅ্যামিন অ্যান্ড অ্যাডিপিক অ্যাসিডের টোটাল দেখো কার্বন সংখ্যা কয়টা, 6:6, সরি 4 and 6, 10, সরি 6 আর 6, মানে অ্যাডিপিক অ্যাসিডেও কার্বন 6টা, হেক্সামিথিলিন ডাইমিনেও কার্বন 6টা।
ওকে, দ্যাটস ওয়াই এটাকে নাইলন 6:6 রিয়াকশন বলা হয়। বুঝতে পারছো আশা করি। এবার আসো, এই যে প্রাকৃতিক পলিমার, এগুলো তোমরা এমসিকিউর জন্য পড়বা। আর এই চারটাও এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, প্লাস্টিক শব্দটা গ্রিক শব্দ প্লাস্টিকোস থেকে আসছে। প্লাস্টিকোস শব্দের অর্থটা জায়গায় রাখো, বোঝানো সম্ভব। দেন এখান থেকে পুরোটা রিডিং 11.7.3 মানে 283 পৃষ্ঠা, এই জৈব অজৈব যৌগের পার্থক্যের উপর পর্যন্ত, যে আমাদের করণীয় এই পর্যন্ত, এগুলো পুরোটাই রিডিং দিবা। একবার রিডিং, 2-3বার রিডিং দিলেই আশা করি লিখতে পারবা। এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, মানে কোশ্চেন যদি বেশি টাফ করে সেক্ষেত্রে এই টাইপের কোশ্চেন দিতে পারে। আর জৈব যৌগের পার্থক্য, মানে যৌগর পার্থক্য, এটা তোমরা এই 3টা পয়েন্ট দিয়ে দেবা, তাহলেই হয়ে যাবে। তো আমাদের আজকের এই ক্লাস একেবারেই শেষ প্রান্তে। যাই হোক, এখন দেখো, তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে এই চ্যাপ্টারের আমি আজকে মানে এই বুক বেসড আলোচনাটা কেন করলাম, এর পিছনে রিজনটা বলি। দেখো, আমরা তো গাইড, টেস্ট পেপার এগুলো সলভ করে অভ্যস্ত, তাই না? কিন্তু দেখো, আমি যদি একটা কথা চিন্তা করি যে আচ্ছা, আমি তো এসএসসিতে পড়ি, অ্যান্ড আমি এসএসসি এক্সামে যখন বসবো আমাকে কোশ্চেন দেওয়া হবে। কোশ্চেনটা করা হবে কোথা থেকে? একবার মাথায় আনো, কোশ্চেন কিন্তু এসএসসি লেভেল পর্যন্ত বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, সেক্ষেত্রে বইয়ের বাইরে কিন্তু কোনো কোশ্চেন দেওয়া হয় না। তো তোমার যদি বইয়ের উপর ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে অ্যান্ড ধারণা থাকে যে কোথার থেকে কোশ্চেন আসতে পারে, তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। তো এই জন্যই আমাদের এই পাঠ চিন্তা, এই প্ল্যাটফর্ম থেকে তোমাদের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন কনসেপ্ট অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে নিয়ে আসবো। অতি শীঘ্রই মুশফিক ভাইয়া তোমাদের, হি ইজ এ ব্রিলিয়ান্ট গাই, সে তোমাদের জন্য ধরো ফিজিক্স ম্যাথের গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো তোমাদের একদম বেসিক থেকে বুঝাই দিবে। তার জন্য তোমরা আমাদের সাথে কানেক্টেড থেকো। আমার জন্য দোয়া করো, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, আজকের জন্য বিদায়।